দেশ সন্ধ্যা স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। আজকে ঐক্য ও নির্বাচন এই শিরোনামে কথা বলবো এবং আমাদের সঙ্গে স্টুডিওতে সরাসরি দুজন অতিথি রয়েছেন। আমরা শুরুতে পরিচয় করাতে চাই। আমার সঙ্গে আছেন ABM মোশাররফ হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বিএনপি, এবং আছেন রাশেদ খান, সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদ। দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে ABM মোশাররফ হোসেন আপনার কাছে আসি। আজকের শিরোনাম আমরা ঠিক করেছি ঐক্য ও নির্বাচন। ঐক্যের কথা আমরা রাজনীতিতে বিশেষ করে 5 আগস্টের পরে যারা গত 17 বছর মাঠে আন্দোলন করেছে, গণতন্ত্রের জন্য লড়াই করেছে, নির্বাচনের জন্য লড়াই করেছে, তারা বলছে 5 আগস্টের পরে আসলে বেশ কয়েকটি বৈঠকও হয়েছে প্রধান উপদেষ্টার নেতৃত্বে। বিএনপি ঐক্যের কথা শুরু থেকেই বলছিল। দেশ এবং রাজনীতির প্রশ্নে ঐক্যের কথা দলগুলো যেখানে বলছে, সরকার বলছে, সেখানে ঐক্য কতটা দেখেন বা কতটা আছে, ভেতরে বাহিরে কোনো ঘাটতি আছে কিনা আপনার দৃষ্টিতে? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আমার সহলোচক জনাব রাশেদ খান এবং দেশ টিভির দর্শক। আসলে রাজনীতির ক্ষেত্রে তো ঐক্য তো সবচেয়ে বেশি প্রয়োজন, কারণ একটা দেশের যদি রাজনৈতিক দলগুলির মধ্যে যদি ঐক্য না থাকে তাহলে সেই দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া কিন্তু সত্যি অত্যন্ত কঠিন। আমরা দেখেছিলাম যে বিগত 15টি বছর শেখ হাসিনা কিভাবে বাংলাদেশটাকে একটা বিভাজনের রাজনীতির মধ্যে ফেলে দিয়েছে। আপনি কারো এই দেশের দালাল, এই দেশের দালাল, কেউ মুক্তিযোদ্ধা, কেউ মুক্তিযোদ্ধা না, নানাভাবে আপনার বেন্ডিং করার চেষ্টা করেছিলেন। এবং এই অজুহাতে উনি দেখবেন যে একটা লোককে ধরেই জঙ্গি একটা ট্যাগ দিয়ে বাইরের কোনো শক্তিকে বোঝাতে চেয়েছে যে আমি ছাড়া বাংলাদেশে কোনোদিন এই জঙ্গি দমন করা সম্ভব না। তো এইগুলির বিরুদ্ধে আপনি দেখবেন তার এই রাজনীতি, তার এই অসততা, তার এই যে পলিটিক্সে যে অসঙ্গতি, এগুলির জন্য কিন্তু রাজনৈতিক দলগুলি এক হয়েছিলেন। বিশেষ সম্পর্ক প্রশ্ন করি মাঝখানে, ঐক্যের কথা আমরা দেখেছি যে 90-এর গণ অভ্যুত্থানের সময় ঐক্যের কথা বলা হয়েছে, তার আগেও ঐক্যের কথা বলা হয়েছে। ঐক্যের কথা বলে নির্বাচন ব্যবস্থার পরিবর্তন এসেছে, কিন্তু আসলে ঐক্যটা কোন কোন ক্ষেত্রে দরকার, শেষ পর্যন্ত সেই ঐক্যটা কতটা থাকে? না, এটা ঐক্য তো একটা আপনার এটা চলমান প্রক্রিয়া। কারণ বিভিন্ন ইস্যুতে আপনার কখন আপনার সাথে ঐক্য হবে, কখন আপনার সাথে দ্বিমত হবে, কিন্তু সর্বশেষ ডিসিশনটাকে এটা হলো আপনার কাছে মুখ্য বিষয়। আপনি যে কোন প্রশ্ন ঐক্যটি থাকা উচিত এবং সেই ঐক্যটি থাকে কিনা, 90-এর গণ অভ্যুত্থানের পরে সেই ঐক্যটি আসলে ছিল কিনা? না, এটা তো আমি একটা কথা বলবো, ঐক্য আপনার কিন্তু সময়, চাহিদা, অবস্থার প্রেক্ষাপটে কিন্তু আপনার ঐক্যর প্রয়োজনীয়তা হয়, আবার প্রয়োজনীয়তা চলে যায়। আপনি দেখেন 90-এর কথা আপনি বলছেন, 90 ওই সময় কিন্তু অনেকে বলেন 90-এর যে 3 দলীয় রূপরেখা ছিল সেটা বাস্তবায়ন হয়নি। আমি এটা কিন্তু এই কথার সাথে একমত না। আপনি দেখেন 3 জোটের রূপরেখাতে অন্যতম একটি শর্ত ছিল সংসদীয় গণতন্ত্রে ফিরে যাওয়া। আমরা কিন্তু সংসদীয় গণতন্ত্রে ফিরে গেছি। বিএনপি সেদিন ক্ষমতায় গিয়েছিল, আপনি দেখবেন বিএনপির গণতন্ত্রের ম্যানিফেস্টো ছিল আমরা রাষ্ট্রপতি শাসিত সরকারে বিশ্বাসী। কিন্তু এই ঐক্যকে সংহত করার জন্য আমাদের তৎকালীন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু সংসদীয় গণতন্ত্রে ফিরে গেছে। তারপর দেখবেন ওই সময় একটা বিরাট ছাত্র সমাজের দাবি ছিল যে 9 বছর স্বৈরাচার এরশাদ ছাত্র সমাজের যে উপর যে অত্যাচার, নিপীড়ন, দমন নীতি চালিয়েছে, তার জন্য চাকরি বয়স 27 থেকে 30 করা, সেটা কিন্তু বেগম খালেদা জিয়া মেনে নিয়েছিল। কৃষকদের চরম অবস্থা ছিল, সেখানে কৃষকের কৃষি ঋণ 5,000 টাকা করে মাফ করে দেওয়া হয়েছিল। অন্য অন্য ইস্যুগুলি যখন বাস্তবায়নের পথে, তখনই কিন্তু দেখবেন রাজনৈতিক দলের মধ্যে আবার অনৈক্য দেখা দিয়েছিল নির্বাচনের পদ্ধতি নিয়ে। এই মুহূর্তে 24-এর আন্দোলন বলি, বিপ্লব বলি, অভ্যুত্থান বলি, সেক্ষেত্রে কোন কোন প্রশ্ন ঐক্য দরকার? অনেকগুলো বৈঠক হয়েছে প্রধান উপদেষ্টা সব দল মিলে, ঐক্য সেগুলো কি ঠিক হয়েছে যে এই প্রশ্ন আমাদের ঐক্য দরকার? প্রথমেই দরকার ঐক্য, যে আগামী দিনে আমাদের দেশটা আমরা যে গণতান্ত্রিকভাবে যে আমরা দেশটাকে নিয়ে যেতে চাই সেই বিষয়ে সবাই ঐক্যবদ্ধ। এটা তো আপনার লক্ষ্য, রূপরেখা কি আমরা পেয়েছি? রূপরেখা এই রাজনীতির দলগুলি বলছে না, রূপরেখা আপনি বাস্তবায়নের কত ধাপ আছে, আমরা তো একদিনে সব বাস্তবায়ন করতে পারবেন না। প্রথম যে ধাপটি হলো শেখ হাসিনা বিগত 15.5 বছরে এদেশে গণতন্ত্রের বা ঐক্যের অন্যতম একটি কম্পোনেন্ট হলো অবাধ, সুস্থ, নিরপেক্ষ নির্বাচন, যার মাধ্যমে জনগণের তার নেতৃত্ব নির্বাচন করবে, যেই নেতৃত্ব দেশকে পরিচালিত করবে, দেশের অনৈক্য বলেন, দেশের দুর্নীতি বলেন, দেশের আগামী দিনের সম্ভাবনা, সেইগুলিকে সমন্বয় করে দেশটাকে এগিয়ে নিয়ে যাবে। এটাই তো ঐক্যর একটা মূল মন্ত্র। কিন্তু আপনারা দেখবেন সেখানে নির্বাচনই নাই। তাহলে আপনি যেই কমিটমেন্টটা জনগণের কাছে করবেন বা ভোটারদের কাছে করবেন, তার বাস্তবায়ন কোথায়? বাস্তবায়নের তো কোনো সুযোগ শেখ হাসিনা রাখে নেই। যার পরিণতি আপনি দেখেন, এর আগেও কিন্তু ক্ষমতায় অনেক ছিলেন, জাতীয় পার্টির এরশাদ সাহেব ছিলেন, উনি কিন্তু আন্দোলনের মাধ্যমে ক্ষমতা থেকে সরে গেছে, কিন্তু উনি কি দেশ থেকে পালিয়ে গেছে? পালিয়ে যায়নি। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আন্দোলন হয়েছিলেন, খালেদা জিয়া কিন্তু সংসদ থেকে পদত্যাগ করে রাজপথে এসে দাঁড়িয়েছে, সাহস দেখিয়েছেন উনি। কিন্তু আপনি দেখবেন এবার শেখ হাসিনা পালিয়ে গেছে,
অর্থাৎ তার এই দীর্ঘ 15.5 বছর যে উন্নয়ন, গণতন্ত্র, বাংলাদেশকে উন্নয়নের সড়কে নিয়ে গেছে, এই সকল ফাঁকা বলি জনগণ বিশ্বাস করে নাই, যার জন্য ঐক্যবদ্ধ। এই যে শেখ হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন, এইটাও দেখেন একটা ফ্যাসিস্টদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। আগামী দিনে আমি মনে করি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এখনো রাজনৈতিক দলগুলি ঐক্যবদ্ধ আছে। এর জন্য যারা এখন ইন্টেরিয়াম গভর্নমেন্ট আছে ডক্টর ইউনূসের নেতৃত্বে, তাদের এই রাজনৈতিক দলগুলির কণ্ঠস্বরটা তাদের অনুধাবন করা উচিত। যদি এরা অনুধাবন করতে ব্যর্থ হয়, তাহলে বাংলাদেশের এই যে ঐক্যের কথা আপনি বলছেন, ঐক্যের ক্ষেত্রে অনৈক্যের সুর যে কোনো সময় বেজে উঠতে পারে। যার কারণে আমরা মনে করি, এবং আমরা বারবার আমাদের দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে আমাদের মধ্যে ঐক্য ধরে রাখতে হবে, কারণ আমাদের কাছে বেশ কিছু চ্যালেঞ্জ আছে। আপনি মনে করেন শেখ হাসিনা পালিয়ে গেছে, তার যারা দলের সমর্থক, নেতা কর্মী, তারা কি পালিয়ে গেছে? চ্যালেঞ্জগুলো কি? চ্যালেঞ্জগুলি হলো এই যে ফ্যাসিস্টদের বিচার করা, চ্যালেঞ্জ হলো আমাদের যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে শেখ হাসিনা 15.5 বছরে ধ্বংস করে দিয়েছে, সেগুলিকে ঠিক করা। চ্যালেঞ্জগুলি হলো আমাদেরকে অর্থনৈতিক যে ভঙ্গুর অবস্থা, সেই জায়গা থেকে দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া, বিনিয়োগ বাড়ানো, এই ধরনের আরো রাজনীতির ক্ষেত্রে নতুন নতুন যে চিন্তা ভাবনা। কূটনৈতিক রাজনৈতিক কোনো চ্যালেঞ্জ নাই? কূটনৈতিক তো অবশ্যই আছে। আপনি দেখবেন আমাদের একটা প্রতিবেশী দেশ, আমরা কিন্তু বারবার বলেছি যে ভারত আমাদের প্রতিবেশী। আমরা আর যাই করি, প্রতিবেশী তো আমরা চেঞ্জ করতে পারবো না, কিন্তু দেখবেন সেই ভারতের একটা আগ্রাসী মনোভাব, একটা দলকে টিকিয়ে রাখার জন্য তারা কি ধরনের ভূমিকা পালন করছে, সেখানে গণতন্ত্র, সহনশীলতা, একটা দেশের প্রতি শ্রদ্ধাশীল কোনো ভূমিকায় তারা যাচ্ছে না। তা আমরা কিন্তু বারবার ভারতকে বলেছি, ভারত যদি মনে করে বাংলাদেশের উপর তারা বসগিরি করবে, দাদাগিরি করবে, সেইটা তো এই দেশের জনগণ মেনে নেবে না। যার কারণেই তো এই গণঅভ্যুত্থানে এত সাপোর্ট দেওয়ার পরও শেখ হাসিনাকে তারা কিন্তু তাকে রক্ষা করতে পারে। সুতরাং এই মেসেজটা যদি ভারতের যারা কর্তৃপক্ষ তারা যদি বুঝতে পারে, তাহলে প্রতিবেশী হিসাবে মর্যাদা এবং সম্মানের সাথে আমরা আমাদের সম্পর্কটা অব্যাহত রাখতে পারব। আমরা ভারত প্রসঙ্গ নিয়ে কথা বলবো। আজকেও সীমান্তে অনেক উত্তেজনা বা সংঘর্ষের ঘটনা ঘটেছে। আমি একটু রাশেদ খান আপনার কাছে আসি। ঐক্যের কথা আমরা বলি, বেশ কয়েকবার সর্বদলীয় বৈঠক হয়েছে, সেখানে ঐক্যের কথা বলা হয়েছে, প্রধান উপদেষ্টা নিজেও বলেছেন, রাজনৈতিক দলগুলো বলেন, কিন্তু ঐক্যের কোনো রূপরেখা কি আমরা দেখি? এই যে 24-এর এত বড় বাংলাদেশের ইতিহাসে একটি গণ অভ্যুত্থান হলো, কোনো রূপরেখা দেখি যে এই প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ? ধন্যবাদ সবাইকে, গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা। আসলে এই ধরনের কোনো রূপরেখা এখনো পর্যন্ত সরকার হাজির করতে পারেনি, যে এই বিষয়গুলোতে আসলে আমাদের ঐক্যবদ্ধ থাকা দরকার। তবে রাজনৈতিক দলগুলো কি পেরেছে? আপনিও রাজনীতি করেন, আপনারা দেখেন রাজনৈতিক দলগুলোর নিজস্ব এজেন্ডা আছে, কর্মসূচি আছে, লক্ষ্য উদ্দেশ্য আছে। এটা আসলে একজনের থেকে আর একজনের ভিন্নতা রয়েছে। তো এক্ষেত্রে দলগুলো তো আসলে চাইলেই নিজেরা সব বিষয়ে ঐক্যমত হতে পারে না। কিসের প্রশ্নে ঐক্যমত চাচ্ছে রাজনৈতিক দলগুলো? তাহলে রাজনৈতিক দলগুলো তো দেখেন হাসিনার বিরুদ্ধে যে লড়াইটা হয়েছে, সেখানে সবাই কিন্তু এক ছিল, ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে। হাসিনার প্রশ্নে সবাই এক, ভারতের প্রশ্নে সবাই এক। এরকম কিছু বিষয় আসলে আমাদের ঠিক করা দরকার, যে এই বিষয়গুলোতে আসলে আমাদের জাতীয় বিদ্বেষ, বিভেদ এগুলো থাকবে না। আমরা ঐক্য এবং সংহতির ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নিব। যেমন এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার 2টি জাতীয় সংলাপ করেছে, 2টা ভিন্ন ইস্যুতে, একটা ভারত আর একটা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র। এই যে বিভিন্ন ইস্যুতে যেগুলোতে আমাদের মতবিরোধ হয় দলগুলোর মধ্যে, আমার মনে হয় যে এই বিষয়গুলোতে জাতীয় সংলাপ হওয়া দরকার। যেমন এই মুহূর্তে সবথেকে বেশি মতবিরোধ নির্বাচন নিয়ে, রোডম্যাপ নিয়ে। সরকারের পক্ষ থেকে উদ্যোগ না নিলে উত্তাপ আরও বেশি ছড়াবে। বিএনপির একটি এজেন্ডা আছে, তারা একটি দল করে, জামাতের ভিন্ন কর্মসূচি আছে, তারাও একটি দল করে, আমাদেরও ভিন্ন লক্ষ্য উদ্দেশ্য আছে। এই জায়গা থেকে একমাত্র সমাধান মাননীয় প্রধান উপদেষ্টা, তিনি যদি সবাইকে ডেকে একটি রোডম্যাপ তৈরি করেন, বা রোডম্যাপ কিভাবে করা উচিত এই ধরনের মতামত গ্রহণ করেন, তাহলে আমি মনে করি সমাধান হবে। অন্যথায় বিএনপি এক ধরনের বক্তব্য দিবে, জামাত এক ধরনের, আমরা আরেক ধরনের। এটি আসলে মানুষকে বিভ্রান্ত করবে। জনগণ কিন্তু ইতিমধ্যে আপনার ঐক্য এবং বিনষ্ট হয়েছে নাকি ঐক্য আছে, এটি নিয়ে এক ধরনের বিভ্রান্তি কিন্তু জনগণের মধ্যে আছে। কি নিয়ে ঐক্য সেটিও তো কিন্তু স্পষ্ট না। সেটাই, আমরা ঐক্য এবং সংহতির কথা বলছি, বাট কিসের ভিত্তিতে ঐক্য এবং সংহতি? দেখেন, এই যে অন্তর্বর্তীকালীন সরকার এই মুহূর্তে ক্ষমতায় রয়েছে, আমরা দাবি করছি যে আমাদের সবার সরকার, কিন্তু এই সরকারে আমাদের সবার প্রতিনিধি আছে। যদি থাকতো তাহলে ওই জায়গাটাই কিন্তু ঐক্য থাকতো। সরকারের মধ্যে কিন্তু আমরা অনৈক্য দেখছি। একজন উপদেষ্টা তিনি বললেন যে আমরা 25 সালেই নতুন সরকার, রাজনৈতিক সরকার পেতে যাচ্ছি।
আরেকজন উপদেষ্টা এক সপ্তাহ পরেই বললেন ২৬ সালের জুনে আমরা নতুন সরকার পাচ্ছি। এই যে উপদেষ্টাদের মধ্যে মতপার্থক্য, এগুলো কেন? এই মতপার্থক্য হওয়ার নানান কারণ আছে। কারণ উপদেষ্টাদের আসলে যোগ্যতা, অভিজ্ঞতা সেগুলোর ঘাটতি রয়েছে। তারা নিজেরাই যেখানে ঐক্য না, তাদের মধ্যে একতা নাই, সেখানে আসলে জাতির মধ্যে একতা কিভাবে থাকে? আর দলগুলোর আমি তো বললামই, ভিন্ন ভিন্ন এজেন্ডা, ভিন্ন ভিন্ন লক্ষ্য উদ্দেশ্য, কর্মসূচি রয়েছে। আর নির্বাচন চাওয়া তো আসলে কোনো ফ্যাসিস্ট আচরণ না। নির্বাচন যে কোনো দল যে কোনো সময় চাইতেই পারে, এইটা গণতন্ত্রের সৌন্দর্য। এখন তুমি যদি মনে করো যে এই মুহূর্তে নির্বাচন দেওয়ার প্রয়োজন নাই, তাহলে তুমি দলগুলোকে ডাকো, ডেকে বোঝাও যে এই কারণে আসলে এই মুহূর্তে নির্বাচনটা হইলে দেশের জন্য, জাতির জন্য ক্ষতি। একদিকে বিএনপি নির্বাচন চাচ্ছে, বা আমরা নির্বাচন চাচ্ছি, বা জামাত নির্বাচন চাচ্ছে, বা অন্যরা নির্বাচন চাচ্ছে না। অন্যদিকে সরকারের আপনার কিছু ব্যক্তি মহল বলছে যে না, এই মুহূর্তে নির্বাচন না। আবার বৈষম্য বিরোধী ছাত্ররা তারা আবার ভিন্ন মতামত দিচ্ছে যে এই মুহূর্তে আপনার নির্বাচন চাওয়া মানে শহীদের রক্তের সাথে বেঈমানি। তারা এও বলছে যে গণহত্যার বিচারের আগে নির্বাচন নয়, কিন্তু তারা আবার নিজেদেরকে বিভিন্ন জায়গায় প্রার্থী ঘোষণা করছে। আপনি নিশ্চয়ই দেখেছেন, তারা বলছে যে ৩০০ আসনে আমরা ব্যালট বিপ্লব করবো। একদিকে তোমরা নির্বাচন চাও না, অন্যদিকে তোমরা ব্যালট বিপ্লব করতে চাও, সেটাও তো নির্বাচন। অর্থাৎ তারাও কিন্তু জেনে বা না বুঝে তাদের মনের মধ্যেও কিন্তু নির্বাচনের আকাঙ্ক্ষাটা রয়েছে, কিন্তু মূল বিষয়টা তারা একটি দল গঠন করতে চায়, যেহেতু সময় লাগবে। এই কারণে তারা মনে করছে যে এই সরকার একটু বেশি সময় থাকলে আমরা আমাদের দলটা গুছিয়ে নিতে পারবো, এইটাই মূল বিষয়। এখন আমার যেটা মনে হয়, যাই হোক না কেন, তাদের ভিতরেও মত পার্থক্য আছে, আমাদের সাথে তাদের মতের অমিল থাকতে পারে, কিন্তু আমরা সবাই মিলে যে আসলে হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি, এইটা তো সত্য। সুতরাং আমরা সবাই মিলে আবার ভারতের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছি, এইটাও সত্য। অর্থাৎ আমাদের ভিতরে আসলে কিছু বিষয় আসলে আমাদের ভিতরে একতা রয়েছে, ঐক্য রয়েছে, সংহতি রয়েছে। এখন এইটাকে আরো বেশি দৃঢ় করতে হবে। এখন এই দায়িত্ব কার? এই দায়িত্ব প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তীকালীন সরকারের উচিত হবে, আমি মনে করি, নির্বাচন ইস্যুতে এবং রোডম্যাপ ইস্যুতে একটি জাতীয় সংলাপের আয়োজন করা। অন্যথায় যদি দলগুলো তার মতন করে বক্তব্য দিতে থাকে, দেখেন নেতাকর্মীরা কিন্তু বিভ্রান্ত হচ্ছে। যখন বিভিন্ন দলের নেতারা বিভিন্ন ভিন্নতা থাকবে বক্তব্যে, তখন কিন্তু তৃণমূলে এর একটি প্রভাব পড়বে। তৃণমূলে দেখবেন যে মারামারি গ্যাঞ্জাম শুরু হয়ে যাবে, তখন আপনি কি করবেন? সুতরাং সরকারকে দায়িত্বশীল আচরণ করতে হবে, দ্রুত সময়ের মধ্যে সবাইকে রাখতে হবে, রাজনৈতিক দল এবং বিভিন্ন স্টেক হোল্ডার, তাদেরকে ডেকে আসলে আমি মনে করি একটি রোডম্যাপ ঘোষণা করা এবং নির্বাচনের টাইম ফ্রেমটা তৈরি করা। নির্বাচনকে দূরে রেখে রাষ্ট্র সংস্কার হতে পারে না। কারণ আপনি কিসের জন্য রাষ্ট্র সংস্কার করবেন? নির্বাচনের জন্য, আগামীতে যাতে করে একটি সরকার ক্ষমতায় এসে ভালোভাবে রাষ্ট্র চালাতে পারে, এই জন্যই তো আপনি রাষ্ট্র সংস্কার করবেন। আর আগামীতে ক্ষমতায় কারা আসবে? এই অন্তর্বর্তীকালীন সরকার তো আসবে না, তারা তো নিউট্রাল। আগামীতে রাজনৈতিক দলগুলোই ক্ষমতায় আসবে। সুতরাং দলগুলোর প্রতি আপনাদের, আমি মনে করি, বিমাতা সুলভ আচরণ না করে সহানুভূতি বাড়ানো, আলোচনা বাড়ানো, ডায়লগ বাড়ানো। অন্যথায় এই যে দেখেন ইতিমধ্যে কিন্তু সংশয় এবং সন্দেহ তৈরি হয়ে গেছে যে সরকার কি আরেকটি কিংস পার্টি গঠনে সহযোগিতা করছে। এই ধরনের আলোচনা সমালোচনা কিন্তু শুরু হচ্ছে। ডক্টর ইউনূস এমন একজন ব্যক্তি, আই থিঙ্ক তার ভিতরে কোনো লোভ নাই। দেখেন এই যে জাতীয় সংলাপে কিন্তু আমি ছিলাম, সেখানে প্রধান উপদেষ্টা খোলামেলা সব আলোচনা করেছেন। তিনি বলেছেন যে ছাত্ররা হঠাৎ আমার কাছে আসলো একটি ডকুমেন্টস নিয়ে, আমাকে বললো স্যার এটি আপনাকে শহীদ মিনারে পাঠ করতে হবে। আমি বললাম কিসের ডকুমেন্ট? তারা বললো যে ঘোষণাপত্র। তো আমি বললাম যে এতদিন পরে কেন? তারা আমাকে বোঝাতে থাকলো এবং আমি তাদেরকে একটা পর্যায়ে বললাম যে আমি এইটা আসলে এখন সবার সাথে আলোচনা না করে, দলগুলোর সাথে আলোচনা না করে আমি আসলে কোনো হঠকারী সিদ্ধান্ত নিতে পারবো না। দেখেন এই কথা শোনার সাথে সাথে ডক্টর ইউনূসের প্রতি কিন্তু দলগুলোর একটা আস্থা, বিশ্বাসের জায়গাটা, ভরসার জায়গাটা বেড়েছে যে ডক্টর ইউনূস অন্তত হঠকারী কোনো সিদ্ধান্ত নেবেন না, যাতে করে দেশ এবং জাতির ক্ষতি হয়। এই জন্যই আমি বলছি যে মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে নির্বাচন এবং রোডম্যাপ ইস্যুতে দ্রুত সময়ের মধ্যে আরেকটি ডায়লগ হওয়া দরকার, তাহলে কিন্তু জাতীয় ঐক্য সংহতি আরো বেশি দৃঢ় হবে। জি ধন্যবাদ। আমি এই আলোচনায় ফিরতে চাই একটি বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, দেশ সন্ধান নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। দেশ সন্ধান আরো একবার স্বাগত জানাচ্ছি। এবিএম মোশাররফ হোসেন, আপনার কাছে আসি। 4টি সংস্কার কমিশনের প্রতিবেদন, প্রস্তাবিত প্রতিবেদন আমরা কিন্তু পেয়েছি। সংস্কারের রূপরেখা, বিএনপি জুলাইয়ের মধ্যে নির্বাচন চায়, এর মধ্যে আসলে এই সংস্কারের যে রূপরেখা, আমরা প্রস্তাবিত রূপরেখা পেলাম, আরো 6টি কমিশনের হয়তো রূপরেখা আমরা পাবো। সেক্ষেত্রে আসলে এই সময়ের মধ্যে কতটা সম্ভব বাস্তবায়ন করা, কিংবা কতটা সংস্কার করা উচিত এই নির্বাচনের আগে? আসলে আপনাকে দেখতে হবে যে ইতিমধ্যে সংস্কারের ব্যাপারে
রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যে প্রস্তাবনা উত্থাপন করা হয়েছে। আপনি যদি দেখেন বিএনপির নেতৃত্বাধীন যে 42টি রাজনৈতিক দল, তাদের পক্ষ থেকে 31 দফা একটি সংস্কার প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। জামাতের পক্ষ থেকে উপস্থাপন করা হয়েছে, বাম গণতান্ত্রিক জোট যারা আছে তাদের পক্ষ থেকে করেছে, প্রতিনিয়ত সুশীল সমাজ বা গণমাধ্যম যারা আছে তারা বলছে। অর্থাৎ সংস্কারের কি চাহিদাটা সেইটা কিন্তু যারা অংশীজন তারা কিন্তু ইতিমধ্যে উপস্থাপনা করেছে। ইতিমধ্যে আপনি আমরা দেখেছি, যদিও আমি পূর্ণাঙ্গ দেখিনি, যে 4টি জমা দিয়েছে রিপোর্ট। এখন আপনি যদি আপনি দেখেন যে এই কি উপাদান আপনার দরকার, সব কিন্তু আপনার কাছে আছে। সুতরাং একটা বেশি সময় নেওয়া আপনার কিন্তু খুব প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। আপনার কাছে আছে, আপনি কোনটা অ্যাকসেপ্ট করবেন কোনটা করবেন না সেটা রাজনৈতিক দলগুলির সাথে বা অন্যান্য অংশীজন যারা আছে তাদের সাথে আলোচনা করে আপনি চূড়ান্ত সিদ্ধান্ত চলে যেতে পারেন। এখন যে কথাটা বাইরে শোনা যাচ্ছে, আপনি কি আগামী দিনের নির্বাচনের দিকে দেশকে নিয়ে যাবেন, না আপনি সময় ক্ষেপণ করে অন্য একটা শক্তি দাঁড় করাবার আপনি চেষ্টা করছেন, এই প্রশ্নটা কিন্তু সর্বত্র হচ্ছে। কারণ আপনি দেখেন, আমরা এটাকে বলি একটা নিউট্রাল গভর্নমেন্ট, ইন্টেরিয়াম গভর্নমেন্ট, অথচ এখানে কিন্তু একটা এই আন্দোলনের একটা শক্তির প্রতিনিধি আছে, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। আবার তারা এখন নাগরিক কমিটি নামে আরেকটা রাজনৈতিক দল গঠন করতে চায়। তো সুতরাং ডক্টর ইউনূসের কাছে কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জ এখানে আমরা মনে করি, সেটা হলো তার এই নিরপেক্ষতা উনি কিভাবে প্রকাশ করবেন বাংলাদেশের মানুষের কাছে। এটা কিন্তু তার জন্য একটা চ্যালেঞ্জ। উনি কি কোনো রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা করবেন, না অন্যান্য রাজনৈতিক দলগুলি যেভাবে ওনাকে সহযোগিতা করে যাচ্ছেন তার আস্থা অর্জন করতে হবে। এই জিনিসটা কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জ আমরা মনে করি ডক্টর ইউনূসের সামনে আগামী দিনে। যার কারণে সংস্কার নিয়ে আমি মনে করি না যে খুব একটা বেশি প্রবলেম হবে। কারণ হলো আপনি তো একটা সংস্কার করার এটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। যেমন একটা কথা বলা হচ্ছে এখানে, রাশেদ খান বললেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছে, আমরা বলছি, সবাই বলছে যে ফ্যাসিস্টদের বিচার করতে হবে। এখন বিচার তো একটা প্রক্রিয়ার ব্যাপার, আপনার এখানে ডকুমেন্টস লাগবে, সাক্ষী লাগবে, আপনার প্রক্রিয়ার মাধ্যমে এটা শেষ করতে হবে। এখন এটার যদি 10 বছর লাগে সেটা আপনি অপেক্ষা করবেন? যার জন্য আমরা দেখি যে কোনো সংস্কারের 3টা স্টেজ আছে। আপনি একটা শর্ট টার্ম, একটা মিড টার্ম, একটা লং টার্ম। ডক্টর ইউনূস সাহেব শর্ট টার্ম শুরু করতে পারে, মিড টার্ম উনি শুরু করে দিয়ে রাজনৈতিক দলগুলির, এই যে রাশেদ খানের একটা রাজনৈতিক শক্তি গণ অধিকার পরিষদ, আগামী দিনে যদি এরা ক্ষমতায় যায় এদের কাছে একটা চ্যালেঞ্জ করে দিতে পারে যে আমি এই শুরু করে দিয়ে গেলাম, তোমরা কি করো ভবিষ্যতে বাংলাদেশের মানুষ দেখতে চায়। সেইটা না করে আপনি নিজেই সব সংস্কার করতে যান। কিন্তু আপনাকে এখানে একটা কথা কিন্তু মনে রাখতে হবে যে এই সংস্কার করেন বা যেই পরিবর্তন বাংলাদেশে করেন, এটার কিন্তু বৈধতা দেবে আগামী নির্বাচিত জাতীয় সংসদ। সুতরাং সেই শক্তিটাকে যদি আপনি আস্থায় না রাখতে পারেন, তাদেরকে যদি আপনি বিশ্বাসের মধ্যে না রাখতে পারেন, তাহলে আপনি এই সংস্কার কে চূড়ান্ত করবে? এটা কিন্তু একটা বিরাট প্রশ্ন। আপনি শুধু সংস্কার বললে হয়তো অথবা পরিবর্তন বললেই হবে না। আপনি কনস্টিটিউশনে অ্যামেন্ডমেন্ট চান, অ্যামেন্ডমেন্ট করতে হলে সংসদে 2/3 মেজরিটি আপনাকে লাগবে। না, সংস্কার তো বিএনপিও চায়, আপনার দলও চায়, কিন্তু সেক্ষেত্রে কতটা সংস্কার প্রয়োজন, বা আপনারা যে জুলাই নির্বাচন চান সেটি এর মধ্যে সম্ভব না? আপনি দেখেন, আমরা যে 31 দফা একটা সংস্কার প্রস্তাব রাষ্ট্র মেয়াদ করে, সেটার মধ্যে আমরা সুস্পষ্ট বলেছি। আমরা কি বলেছি যে দেখবেন এর চেয়ে সংস্কার বাংলাদেশের রাজনীতিতে আগে কেউ উত্থাপন করেছে কিনা আমার জানা নেই। বিএনপি বলেছে এককভাবেও যদি আমরা নির্বাচনে জয়লাভ করি আমরা একটা জাতীয় সরকার গঠন করব। এটা কি একটা সংস্কারের ক্ষেত্রে একটা বৈপ্লবিক একটা পদক্ষেপ না? তারপর আমরা বলেছি যে একটা দল দীর্ঘদিন ক্ষমতায় থাকলে যিনি প্রধানমন্ত্রী থাকে উনি ফ্যাসিস্ট হয়ে যায়, যার জন্য এই শেখ হাসিনা বলে 4বার 5বারের প্রধানমন্ত্রী, একটা অহংকার, তার মধ্যে একটা দাম্ভিকতা। আমরা বলেছি 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। আপনি দেখেন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বলা হয় একটা সর্বয় ক্ষমতার অধিকারী। সেখানে আমরা বলছি প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং সংসদের মধ্যে একটা ব্যালেন্স থাকতে হবে, পাওয়ার ব্যালেন্স থাকতে হবে। আমরা বলেছি যে এই জনগণের সরাসরি ভোটে বাংলাদেশে আপনি এটা বাস্তবতা মানতে হবে যে রাজনৈতিক দলগুলি ছাড়া বাইরের লোক কিন্তু স্বতন্ত্রভাবে নির্বাচিত হওয়া খুব কঠিন, কারণ এই দেশে মার্কার একটা শক্তি আছে আলাদা। সেখানে আমরা বলেছি এই নির্বাচনের 300 আসনের বাইরে আমরা যারা সমাজের বিজ্ঞ লোক, যাদের অবদানে সমাজ আজকে এই পর্যন্ত এসেছে, তাদেরকে দিয়ে একটা আপার হাউস তৈরি করা হবে। আজকে সংসদকে বলা হচ্ছে যে কার্যকর হয় না আর্টিকেল 70-র জন্য। জি, আমি আসবো আপনার কাছে। না, 70-র জন্য সেখানে আমরা 4টি জায়গা ছাড়া আমরা বলেছি যে কোনো জায়গায় পার্টি বা সরকারের সমালোচনা করতে পারবে। সুতরাং এই পরিবর্তনগুলি যদি আপনি করতে পারেন, এর চেয়ে বড় সংস্কার বাংলাদেশে আর কি চান আপনি? জি, ধন্যবাদ। আমি রাশেদ খান আপনার কাছে আসি যে এই বছরে কি নির্বাচন সম্ভব বলে মনে করেন কিনা? যেসব সংস্কারের কথা আপনারাও চান, সংস্কার যতটুকু চান সেটা করে তারপর বিচার করে এই বছরই সম্ভব কিনা? এখন তো আপনার যারা
এই গণ অভ্যুত্থানের অন্যতম স্টেক হোল্ডার ছাত্র নেতারা তারা বলছেন যে গণহত্যার বিচারের আগে ইলেকশন দিলে তারা প্রয়োজনে আরেকটা গণ অভ্যুত্থান ঘটাবে। এটা একটা বড় বিষয়। এখন রাজনৈতিক দলগুলো তো দীর্ঘদিন ধরে তারা চড়াই উতরাই পেরিয়ে তাদের একটা অভিজ্ঞতা আছে। এই মুহূর্তে আসলে ইলেকশনটা কেন আপনার 25 সালের মধ্যে দরকার সেই বিষয়ে কিন্তু বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব বক্তব্য দিয়েছে। দেখেন, এ ধরনের গভর্নমেন্ট সাধারণত যদি ফল করে তাহলে কিন্তু সেনা শাসন জারি হওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়। আপনি দেখেন যে এই সরকারের মেয়াদ আজকে 18 তারিখ, তার মানে 5 মাস 10 দিন এই সরকারের মেয়াদ। এই 5 মাসে আসলে সরকারের অর্জন কতটুকু? আমি নিজে সরাসরি প্রধান উপদেষ্টাকে জাতীয় সংলাপে আমি বলেছি যে আপনি সবার বক্তব্য শুনলেন, দেখেন যে এই বক্তব্য শোনার পরে আপনার কাছে কি মনে হচ্ছে না যে মানুষের অসন্তুষ্টি বাড়ছে? সেখানে আপনার প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতৃত্ব ছিল, ধর্মীয় প্রতিনিধি ছিল, ছাত্র নাগরিক কমিটির তারা ছিল। তো মোটামুটি সেখানে সবাই প্রায় সরকারের সমালোচনা। এখনো পর্যন্ত আওয়ামী লীগের যারা অপরাধী তাদেরকে গ্রেপ্তার করা হলো না। 28 অক্টোবরের পরে বিএনপি জামাতের 28,000 বা 30,000 নেতাকর্মীকে গ্রেপ্তার করলো, কিন্তু এখন তো আমরা এই অভ্যুত্থানের পরে মিনিমাম 1 লাখ আওয়ামী লীগের অপরাধীদের ধরা দরকার ছিল, সেটি ধরে নাই। শেখ পরিবারের কাউকে গ্রেপ্তার করছে না। এবং দেখেন বাজারে প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে। এর মধ্যে আবার অর্থ বছরের মাঝামাঝি ভ্যাট এবং ট্যাক্স বাড়িয়ে দিয়েছে শতাধিক পণ্যের উপরে। তো এরকম এই যে সরকারের বিভিন্ন গণহত্যার বিচার আসলে সরকার কি আসলে এই 25 সালের মধ্যে পারবে করতে? এখন মনে করেন শেখ হাসিনার বিরুদ্ধে 1000 মামলা হলো, এখন 1000 আমি মনে করলাম যে তাকে দেশে ফিরিয়ে আনলেন, 1000 রায় নিষ্পত্তি হওয়ার আগে তো আপনি একটা দুইটা মামলার রায় হয়ে গেল আর হাসিনার ফাঁসি দিয়ে দিবেন, সেইটা তো আসলে কোনো বিচার না। সুতরাং এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া বিচারটা, যেটি হতে পারে যে আপনার বিচারটা তারা শুরু করলো, বাকি গভর্নমেন্ট যিনি আসবেন তারা শেষ করবেন। তো রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে আসলে ওই বিষয়টা যে এই গভর্নমেন্ট ইনিশিয়েটর, এই গভর্নমেন্ট বিভিন্ন প্রতিষ্ঠানে যেমন নির্বাচনটা কিভাবে হবে তারা দেখিয়ে দিয়ে গেল, বিচার বিভাগের স্বাধীনতা তারা নিশ্চিত করে গেল, তারা প্রশাসনকে ঢেলে সাজালো, কিন্তু কি হচ্ছে দেখেন, পুলিশের, র্যাবের, বিজেপির যে সকল মাস্তান ক্যাডার আওয়ামী গুন্ডারা যারা ছাত্র জনতার বুকে সরাসরি গুলি চালিয়েছে, তাদের আমি শুনলাম যে সর্বোচ্চ এখনো পর্যন্ত 30 জনকে গ্রেপ্তার করা হয়েছে, পুলিশ, র্যাব বা যারা ছিল। তো এরাই তো সরাসরি গুলি চালিয়েছে, এদেরকে আপনি ধরতে পারছেন না। এখনো পর্যন্ত পুলিশ বলেন, র্যাব বলেন, বিজি বলেন, আপনার সচিবালয় বলেন, সরকারের প্রত্যেকটা সেক্টরে আওয়ামী লীগের যারা ছিল তারাই রয়েছে, তারা আরো প্রমোশন পাচ্ছে, বঞ্চিত যারা ছিল তারা আরো বেশি বঞ্চনার শিকার হয়েছে। ডিসিএসপি নিয়োগ নিয়ে যে কেলেঙ্কারি, তাহলে এই বছরই কি সম্ভব হবে? আমি সেটাই শেষ করতেছি যে সরকারের যে এতগুলো ব্যর্থতা, এখন যদি এইভাবে সরকার একের পর এক ব্যর্থ হতে থাকে তাহলে কিন্তু পৃথিবীর ইতিহাসে বিভিন্ন জায়গায় যেটি হয়েছে যে সেনাবাহিনী ক্ষমতা টেক ওভার করে, যদিও আমাদের সেনাপ্রধান ইতিমধ্যে ক্লিয়ার করেছে, তারপরেও সন্দেহ তো একটা থেকে যায়। এই কারণেই কিন্তু দলগুলো আর্লি ইলেকশন চাচ্ছে, যে আমরা চাই যে এই সরকার ব্যর্থ না হোক, এই সরকার সফল হোক, আমরা সমস্ত ধরনের সহযোগিতা করব, কারণ এই সরকার ব্যর্থ হওয়া মানে আমরা ব্যর্থ হওয়া। এই সরকার ব্যর্থ হলে আর রাষ্ট্র সংস্কার হবে বলে কেউ বিশ্বাস করে না। সেই জায়গায় তারা ন্যূনতম রাষ্ট্র সংস্কার করুক এবং একটি পথ দেখিয়ে দিয়ে যাক যে এইভাবে রাষ্ট্র সংস্কার করতে হবে। আগামীর 50 বছরের বাংলাদেশ এইভাবে এই ম্যান্ডেট অনুযায়ী, এই চার্টার অনুযায়ী চলবে এবং সেই চার্টারে সবাইকে সাইন করতে হবে। তা আমি যেটি মনে করি, দেখেন যে অবশ্যই সরকার যদি মনে করে যে আমরা একটু দ্রুত গতিতে কাজ করব, সেক্ষেত্রে এই বছরের ভিতর ইলেকশন সরকার চাইলে দিয়ে দিতে পারে। ইতিমধ্যে দেখলাম যে জামাতের পক্ষ থেকে একই কথা বলা হয়েছে যে সরকার যাতে আর্লি ইলেকশন দেয়। একদম ক্লিয়ার। আমরা একটু বিরতি থেকে সেই আলোচনায় ফিরবো। প্রিয় দর্শকদের সঙ্গে আরো একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকবেন। দেশ সন্ধ্যা আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি জনাব এবিএম মোশাররফ হোসেন, আপনার কাছে আসি। শেষ প্রশ্ন আপনার কাছে। সীমান্তে উত্তেজনা বাড়ছে, আজকেও দেখেছি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সংঘর্ষ, 2 জন আহত। ভারতের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র গতকাল সংবাদ সম্মেলনে তিনি বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক গুরুত্ব দিয়েছেন, কিন্তু তার কথার সঙ্গে বাস্তবতা কি মিলছে বলে আপনার কাছে মনে হয়? না, এই অভিযোগ তো আমাদের আগে মানে অনেক পূর্ব থেকে আওয়ামী লীগের নতজানু পররাষ্ট্র নীতির কারণে, এবং ভারতকে তারা মনে আছে আপনার কাছে যে সাবেক মানে ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছে, ভারতকে আমি যা দিয়েছি ভারত জীবনে ভুলতে পারবে না। অর্থাৎ
বাংলাদেশের উপর যে ভারতের একটা খবরদারি, সেটা তো আমরা বিগত 15 বছর দেখেছি। আমাদের লোক ধরে নিয়ে যায়, ফেলানির কথা আপনার মনে আছে, আজ পর্যন্ত ফেলানির বিচার তারা করেনি। আমরা বারবার দাবি জানিয়েছি। সীমান্ত থেকে আমাদের লোক যে গুলি করে, পাখির মতো গুলি করে মারছে, লোক ধরে নিয়ে যাচ্ছে, অর্থাৎ একটা দাদাগিরি ভাব বাংলাদেশের উপর। বরং আমরা দেখেছি এই সরকার আসার অত্যন্ত সাহসের সাথে সেটা মোকাবেলা করার চেষ্টা করেছে। আমাদের পররাষ্ট্র উপদেষ্টা জেনে উনি ডেকে ভারতকে বারবার এই ব্যাপারে কৈফিয়ত তলব করেছে। আমাদের রাজনৈতিক দলগুলি ভারতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। আমরা মনে করি ভারত, এই সাউথ এশিয়া যদি আপনি তাকান দেখেন, শ্রীলঙ্কার সাথে তাদের ভালো সম্পর্ক নাই, নেপাল একটা ছোট্ট একটা রাষ্ট্র, তাদের সাথে সম্পর্ক নাই, পাকিস্তানের সাথে তো আগেই নাই, মালদ্বীপের সাথে সম্পর্ক নাই, বাংলাদেশ তাদের একমাত্র শেখ হাসিনা ছিল তাদের আজ্ঞাবহ, সেটা এখন হারিয়েছে। সুতরাং একটা দেশ কতটুকু মুরব্বিয়ানা দেখাতে গিয়ে আজকে তার সকল সহযোগীকে তারা হারিয়ে ফেলেছে। ভারতের নেতৃত্বে এই জিনিসটা উপলব্ধি করা উচিত। কারণ আপনার একটা প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক হওয়া উচিত আপনার অংশীদারির ভিত্তিতে, মর্যাদার ভিত্তিতে, কিন্তু তাদের মধ্যে এই ইচ্ছাটা কখনোই নাই। তারা সবসময় ডোমিনেট করতে চায়। এই দেখেন, হঠাৎ করে দেখা যায় আমাদের পেঁয়াজ বন্ধ করে দিচ্ছে, হতাশ করে দেখা যাচ্ছে যে ভারত থেকে আমাদেরকে পানি ছেড়ে দিচ্ছে, আবার যখন আমাদের পানি প্রয়োজন তখন আবার আমাদেরকে পানি দিচ্ছে না। অর্থাৎ ভারত চায় বাংলাদেশ তাদের আজ্ঞাবহ একটি রাষ্ট্র হিসাবে থাকুক। তো এই অবস্থা তো বাংলাদেশের জনগণ মেনে নেবে না। বরং আজকে যে কথাটি আমরা বলেছি, আমরা মনে করি এটা ভারতের চরম অসহিষ্ণু একটি মনোভাব। তারা বাংলাদেশের একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে এই দেশের জনগণের প্রত্যাশা অনুযায়ী আমাদেরকে তাদের সেই শ্রদ্ধা করা উচিত এবং আমাদের সাথে একটা মর্যাদার ভিত্তিতে তাদের সম্পর্ক আগামী দিনে পরিচালিত করলেই আমার মনে হয় ভারতের জনগণ যেমন উপকৃত হবে, বাংলাদেশের মানুষও তেমন তাদের সাথে একটি ভালো সম্পর্ক রাখার প্রত্যয় ব্যক্ত করি। ধন্যবাদ। আমি রাশিদ খান আপনাকে দিয়ে শেষ করতে চাই, সীমান্তের এই উত্তেজনা আসলে কবে থামবে, বা তাদের যে চাওয়ার সঙ্গে বাস্তবতার মিল, অর্থাৎ তারা চায় বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে, কিন্তু বাস্তবতা কিন্তু ভিন্ন সীমান্তে আমরা যা দেখি। দেখেন, ভারত আসলে একটি বড় রাষ্ট্র হিসেবে যে ধরনের উদারতা থাকা দরকার ছিল, আমরা দেখতে পাচ্ছি যে ভারতের জনগণ বলেন, ভারতের সরকার বলেন, তাদের সংকীর্ণ মানসিকতা রয়েছে। প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে যে ধরনের সুসম্পর্ক রাখলে ভারতের সম্মানটা বাড়ে, যে তুমি বড়, তুমি বাকিদেরকে স্নেহ করতেছো, বাকিরা ছোট। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভারত এমন আচরণ করে মনে হয় যে বাকিরা বড়, ভারত হলো ছোট, ভারত ক্ষুদ্র শক্তি। ভারত তো অনেক বড় একটি রাষ্ট্র, চাইলে সবাইকে আপন করে একটি শান্তি কিন্তু এই অঞ্চলে তারা প্রতিষ্ঠা করতে পারত। কিন্তু ভারতের সমস্যা কোথায় এটি আসলে আমরা বুঝি না। বাংলাদেশ নিয়ে, অন্যান্য দেশ নিয়েও ষড়যন্ত্র করে, কিন্তু ভারত আসলে সব থেকে বেশি ষড়যন্ত্র করে বাংলাদেশকে নিয়ে। তারা দাবি করে যে আমরা ৭১-এর যুদ্ধ ভারত এবং পাকিস্তান হয়েছে, বাংলাদেশের সাথে কোনো যুদ্ধ হয়নি। তারা এই ধরনের দাবিও করে এবং তারা বিভিন্ন সময়, বিশেষ করে বিজেপির নেতারা, তারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল দখল করতে চায়। এই যে পাহাড়ের যত উত্তেজনা, আপনি দেখবেন যে এর মূলত ভারতীয় অনেকে কথাগুলো বলবে না, কিন্তু ভারত মূলত আমাদের পাহাড়কে অশান্ত করে রেখেছে। ভারত আমাদের সীমান্তে দেখেন অশান্তি সৃষ্টি করে রেখেছে। এখন যা কিছু হচ্ছে এগুলো ভারতের একটি উদ্দেশ্য আছে। ভারত এই মুহূর্তে পরিকল্পিতভাবে আমার মনে হয় ভারতের একটি গোষ্ঠী বা একটি চক্র মূলত যুদ্ধ লাগাতে চাচ্ছে, যে ভারত একটি উস্কানি দেবে, সেই উস্কানির ফাঁদে বাংলাদেশের জনগণ বা সীমান্ত অঞ্চলের যে সকল জনগণ রয়েছে বা বাংলাদেশের আপনার বিজেপি, তারা উস্কানির ফাঁদে পা দিবে আর ওই ছোট্ট ইস্যুতে তারা যুদ্ধ শুরু করবে। দেখেন, শেখ হাসিনার পতন হয়েছে, এই পতনে যতটা না আওয়ামী লীগের নেতাকর্মীরা অসন্তুষ্ট, তার থেকে বেশি অসন্তুষ্ট আপনার ভারত। কেন? কারণ এই বাংলাদেশকে ব্যবহার করে যে ধরনের সুবিধা ব্যবসা বাণিজ্য তারা করছিল, তাদের প্রায় আপনার ৬ থেকে ৭ লাখ অবৈধভাবে বাংলাদেশে কিন্তু এখনো পর্যন্ত আছে। কেউ কেউ হয়তো যেতে পারে, অধিকাংশ রয়ে গেছে। এই যে বাংলাদেশ থেকে বিশাল পরিমাণে রেমিটান্স ভারত নিয়ে যাচ্ছিল, ব্যবসা একচেটিয়া ভারতীয় কোম্পানিগুলো বাংলাদেশে ব্যবসা করছিল, এগুলোর অনেকটা কিন্তু এখন ক্ষতিগ্রস্ত হয়েছে বা বন্ধ হয়েছে। এই কারণে আমরা যেটি মনে করছি যে ভারত একটি ষড়যন্ত্র শুরু করেছে। তো আমরা যেটি বলতে চাই, আমরা মনে করি ভারতের উচিত হবে তার পলিসি চেঞ্জ করা। বাংলাদেশের জনগণের যে উত্তেজনা, সেটা কিন্তু ভারত বুঝেছে। দেখেন, এই যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানে বাংলাদেশের জনগণের
স্লোগান কি ছিল, ছাত্রদের স্লোগান কি ছিল? সেখানে তারা স্লোগান ধরেছে দিল্লি না ঢাকা, ঢাকা না দিল্লি, ভারতীয় আগ্রাসন রুখে দাও জনগণ। দেখেন বাংলাদেশে যে গত 24 সালের ডামি ইলেকশন, সেখানে কিন্তু গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সর্বপ্রথম আমরা কিন্তু স্লোগান শুরু করেছিলাম যে হাসিনা মোদির নির্বাচন বর্জন করো জনগণ। এই অভ্যুত্থানে কিন্তু ওই মোদিকে নিয়ে স্লোগান, মোদির কুশপুত্তলিকা দাহ পর্যন্ত হয়েছে। কারণ কি? কারণ বাংলাদেশের জনগণ মনে করছিল যে বাংলাদেশে যে আওয়ামী ফ্যাসিজম, এইটা আসলে বাংলাদেশের কোনো সরকার না, এইটা ভারতের সরকার, এবং বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র ছিল না, বাংলাদেশকে একটি করদ রাজ্য বানিয়েছিল। তো সেই জায়গা থেকে ছাত্র জনতা জীবন দিয়ে রক্ত দিয়ে একটি নতুন বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে। আমরা মনে করি এই নতুন বাংলাদেশের সাথে ভারত সরকারের উচিত হবে নতুন সম্পর্ক তৈরি করা। এখন যদি তারা মনে করে যে এখন যদি তারা মনে করে যে সেই স্বামী স্ত্রীর সম্পর্ক, রাখি বন্ধনের সম্পর্ক অন্তর্বর্তীকালীন সরকারের সাথে রাখবে, পরবর্তী যে সরকার আসবে তার সাথে রাখবে, কোনোভাবেই সম্ভবপর নয়। এখন ভারতের সাথে আমাদের সম্পর্ক থাকবে সেই ধরনের সম্পর্ক পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের সাথে যে ধরনের সম্পর্ক থাকে, চীনের সাথে, আমেরিকার সাথে, মালদ্বীপের সাথে। আমরা ভারতকে এমন কোন সুবিধা আর দিতে চাই না যে সুবিধা ব্যবহার করে ভারত বাংলাদেশকে আবারও আরেকটি করদ রাজ্য বানাতে। ধন্যবাদ। দেশ সন্ধ্যা এখানে শেষ করতে হচ্ছে, আবার দেখা হবে আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।